শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমরা প্রতিদিনের মতো আজকে আলোচনা করব মেরুদণ্ডের স্বাস্থ্য নিয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দেশের অর্থোপেডিক্স এবং স্পাইন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর শাহ আলম স্যার। স্যার শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরোগ্য নিকেতনে। কেমন আছেন স্যার? জি ভালো আছি, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা তো আসলে হিউম্যান হিসেবে মানব জাতি কিন্তু প্রথম এনিমেল যারা মেরুদণ্ড হরাইজন্টাল থেকে অ্যাকচুয়ালি সোজা হয়ে দাঁড়িয়েছি। সো এই মেরুদণ্ডটা তো আমাদের ভার বহন করে, এটার গুরুত্ব আছে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। মেরুদণ্ড আমরা যেমন বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক সেরকম আমাদের মেরুদণ্ড এমনই একটা জিনিস, এটা শুধু বসার জন্য না, বসা, দাঁড়ানো, হাঁটা এবং আপনার পজিশনকে মেনটেন করার জন্য অত্যাবশ্যকীয় একটা অঙ্গ, যেটাকে একটা যে বিগ অর্গান আমরা বলে থাকি। এবং আপনি এটা দেখেন, যদি আমি এটা সামনের দিকে তাকাই মেরুদণ্ড কিন্তু সোজা, কিন্তু যখন আমরা পার্শ্বের দিকে তাকাই মেরুদণ্ড কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাঁকা। ঘাড়ের দিকে সামনের দিকে বাঁকা, পিঠের দিকে পিছনের দিকে বাঁকা, কোমরের দিকে সামনের দিকে বাঁকা। আচ্ছা, এই যে বাঁকা এবং সোজা, এটা না হলে কিন্তু আমরা নর্মালি যেভাবে বসে থাকি, যেভাবে আমরা দাঁড়াই, যেভাবে হাঁটতে পারতাম না। আচ্ছা, মেরুদণ্ড যদি না থাকতো আপনি হাতের কাজ করতে পারবেন না, মেরুদণ্ড যদি না থাকে পায়ের কাজ করতে পারবেন না। সো মেরুদণ্ড এমনই একটি অঙ্গ, এমন একটা অংশ আমাদের শরীরের, যেটার সমন্বয়ে আমাদের চার হাত পা কাজ করে, আমাদের চোখ, নাক, মুখ, ঘাড় এবং আপনার ব্রেন কাজ করে। বিকজ এই মেরুদণ্ডের টপ যদি আমরা দেখাই এই মডেলে, যেমন এটা একটা পার্ট, ব্রেনের একটা পার্ট, মানে যেটা আমরা স্কাল বলি, স্কালটার ভিতরে থাকবে আপনার ব্রেন, সফট টিস্যু সবচেয়ে, যেটা আপনার হেড অফিস কন্ট্রোল করতেছে। সুতরাং মেরুদণ্ড হেড অফিস থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত তার কন্ট্রোল থ্রু দিস মেরুদণ্ড। সো এই মেরুদণ্ডের অংশ হিসাবে ঘাড়ের একটা পার্ট, কোমরের একটা পার্ট, কোমরটা নিচে, পিঠের একটা পার্ট, এবং এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আপনার পার্টটাকে, শরীরটাকে কন্ট্রোল করে। তার মানে মেরুদণ্ডের যেহেতু ডিপেন্ড করে এই হাত পা ঘাড়ের নড়াচড়া মানে নির্ভর করছে, তার মানে হাত পায়ের ব্যথার কারণেও মেরুদণ্ডের একটা ভূমিকা থাকবে। অবশ্যই। ধরেন ঘাড়ের যদি ব্যথা হয়, ঘাড়ের ব্যথা অনেক সময় হাতে হবে, হাতেরও অনেক ব্যথা ঘাড়ের কারণে হবে। তদ্রূপ কোমরের ব্যথা অনেক সময় পায়ে যাবে, আস্তে আস্তে নিচের দিকে যাবে, পিঠে যাবে। আবার যেটা আমরা পিঠ বলতে যেটা বুঝাই, আমরা ডরসাল স্পাইন, থোরাসিক স্পাইন, বুক, এটার ব্যথা ধরেন বুক সামনে পিছনে থাকতে পারে, সাথে কিন্তু আবার নিচের দিকেও যেতে পারে। যে কারণে জন্য মেরুদণ্ডের ব্যথা শুধু একটা পার্ট, মেরুদণ্ডের নানা রকমের রোগ আছে, জন্মগতভাবে শুরু করে আঘাতজনিত, ইনফেকশন, দেন আমরা বলি ডেভেলপমেন্টাল, অর্থাৎ নিউট্রিশনাল, সঠিকভাবে তার খাদ্য পেল না, সঠিকভাবে যে উপাদান দরকার সেটা হলো না, অথবা জন্মের সময় যখন বাচ্চাটা পেটের ভিতরে জন্ম বড় হচ্ছে, লালন পালন হচ্ছে মার পেটে, তখন কোনো কিছু ডেফিসিট থাকলো, সেটার জন্য কিন্তু মেরুদণ্ডের ডেফিসিট থাকবে, জন্মের পর পর অনেক সময় প্রকাশ পাবে না বাহ্যিকভাবে। তার মানে জন্মগত কিছু রোগের কারণেও মেরুদণ্ডের রোগ হতে পারে। এবং লাস্টলি ধরেন আমরা যেটা বলি অ্যাক্সিডেন্ট, আঘাতজনিত, আমাদের খুব দেশে কমন। আরেকটা দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো ডিজেনারেটিভ, বয়সজনিত পরিবর্তন। ফাইনালি যদি আমরা চিন্তা করি যে মেরুদণ্ড কিন্তু যেমন আমরা ক্যান্সারের বাইরে না, ক্যান্সারের বাইরে না। এবং স্যার ইনফেকশনের কথা বললেন, কি মানে কিছু ইনফেকশনও তাহলে মেরুদণ্ডের রোগ হতে পারে? জি, মেরুদণ্ডের ইনফেকশনে মেরুদণ্ডের দুইটা পার্ট, একটা ধরেন যেটা দেখতে পাচ্ছেন মডেলটা বনি পার্ট, শক্ত হাড়, আর ভিতরে সবচেয়ে নরম যেটা আমরা বলি স্পাইনাল কর্ড, রুট, স্নায়ুতন্ত্র, খুবই নরম। এই দুটোর মধ্যে বনি পার্ট ইনফেকশন বেশি, এবং খুব কমন আমাদের দেশের ইনফেকশন কিন্তু
যক্ষা, টিউবারকুলোসিস। টিবি। আমাদের একটা ধারণা যে যক্ষা মানেই কফ, আমার কাশি হবে, আমার জ্বর হবে, কাশির সাথে রক্ত আসবে, মানুষ শুকিয়ে যাবে, খাবার দাবার অরুচি হবে, এবং বিকালের দিকে সন্ধ্যার দিকে জ্বর হবে, গভীর রাতে হঠাৎ করে জ্বরটা সেরে গেল, ঘেমে যাবে। এটা কিন্তু খুব কমন বাহ্যিক উপসর্গ। কিন্তু এটা যেহেতু একটা শক্ত জিনিস, ফুসফুস একটা নরম জিনিস, ওইটার যে বাহ্যিক যে উপসর্গ প্রকাশ, এটা যেহেতু হার্ট, এটা কিন্তু বহিঃপ্রকাশ হলো রিভার্স। সেটা কিরকম, যে আপনার এই যে বললাম কোনো জ্বর থাকবে না, সর্দি কাশি থাকবে না, কফের সাথে কোনো রক্ত থাকবে না, তাহলে কি থাকবে? ব্যথা। 1 নাম্বার হলো ব্যথা, প্রচুর ব্যথা। 95% লোক ঘাড়ে যদি হয় ঘাড়ে ব্যথা, পিঠে হলে পিঠে ব্যথা, কোমর হলে কোমরে ব্যথা। সো ব্যথা যখন হয়ে যায় মানুষ বুঝতে পারে না যেটা কি যক্ষাজনিত ব্যথা, কোমরে ব্যথা, নাকি আমার কিডনিতে ব্যথা, নাকি আমার অন্য কোনো কারণে যেন ব্যথা। যে কারণে যখনই মেরুদণ্ডের কোনো অংশে যক্ষাজনিত আমরা যে টিবি বলি, যে এই ডিজিজ সহজে ডায়াগনোসিস হয় না, কারণ যেহেতু এর প্রকাশ নাই, ভিতরে ভিতরে এটা অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে তারপরে আমরা ধরতে পারি। যখন টিবি মানে মেরুদণ্ডের টিবি ডায়াগনোসিস হয় অনেক লেট, এবং যখন ডায়াগনোসিস হবে উইথ অনেক কমপ্লিকেশন নিয়ে। সেটা কিরকম? হয় মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, হয় মেরুদণ্ড বাঁকা হয়ে একদিকে হেলে গেছে, অথবা দেখা যাবে মেরুদণ্ডের প্রস্রাব পায়খানা, মেরুদণ্ডের কারণে প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারিয়ে ফেললো, প্যারালাইসিস হয়ে গেল, শুয়ে থাকতে 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 পিছনে বিরাট ঘা হয়ে গেল। এগুলো হলো খুব বড় ধরনের আপনার হলো মেরুদণ্ডের কমপ্লিকেশন। স্যার, এই যে প্যারালাইসিসের কথা বললেন, তো যক্ষার ছাড়াও তো মেরুদণ্ডের অন্যান্য অনেক রোগে, ইভেন কিছু কমন সিমটম যেটা আমরা বলি যে ডিস্ক প্রোলাপস, অনেকে যেটা স্লিপ ডিস্ক, যেটা কমনলি মানুষ জানে, সেটার কারণেও তো অনেক সময় প্যারালাইসিস হয়ে যেতে পারে। আমাদের যেমন ব্যথা যদি বলি, মেরুদণ্ডের সবচেয়ে কমন ব্যথার কারণ হলো ডিস্ক প্রোলাপস। ডিস্কগুলো হলো এই যে মেরুদণ্ড হাড়, একটার পর একটা হাড় থাকে, এগুলোর মাঝখানে জেলি স্প্রিংয়ের মতো কাজ করে। নিচের দিকে যদি আমরা চিন্তা করি কোমর, ঘাড়ের দিকেও কিন্তু এরকম হবে, ঘাড়ের দিকেও এর নিচের দিকে, কোমরের দিকেও নিচের দিকে ডিস্কগুলো এটা স্প্রিং জেলি লিক করবে, লিক করে কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় ঘাড়ে অথবা কোমরে থাকবে, আরও যখন অ্যাডভান্স হবে যে কোনো হাত বা পায়ের দিকে যাবে। এটা হলো কমন, এবং এগুলো সাধারণত ইয়াং অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক লোক যারা অনেক কাজ করেন তাদেরই কিন্তু এটা বেশি হয়। একদম ওল্ড এজ অথবা একদম বাচ্চা বয়সে কিন্তু ডিস্ক প্রোলাপস হবে না। ইয়াং অ্যাডাল্ট যারা বেশি মানে কর্মক্ষম, অনেক কাজ করবে, স্ট্রং স্টাউট পিপুল, তাদের বেশি হয়। কিন্তু কেন হয় এটা একটা প্রশ্ন থাকে। হঠাৎ করে একটা জিনিস, উঁচু জিনিস মানে করতে গেলো, ভারী জিনিস, অল অন সাডেন সামনে ঝুঁকে নয় কোনো কাজ করতে গেল, তখন এই ডিস্ক প্রোলাপস হয়। আরেকটা স্যার, ঘাড়ের কথা বললেন, ঘাড়ের ব্যথার ক্ষেত্রে ওই যে ডিস্কটা বের হয়ে আসতে পারে, এটা কিন্তু এখন খুব কমনলি দেখছি, বিশেষ করে এখন বলে মোবাইল নেক সিনড্রোম। একটা হলো হ্যান্ড নেক সিনড্রোম, মোবাইল নেক সিনড্রোম, ফেসবুক সিনড্রোম। এগুলোর কারণ হলো কি, আমি যখন নর্মাল থাকবো তখন আমার তো ব্রেনের মাথার একটা ওয়েট আছে, এই ওয়েটটা আমার থ্রু এই মেরুদণ্ডের ভিতর দিয়ে যাচ্ছে, আমার আশেপাশে সাইডে কোথাও যাচ্ছে না। যখন এই নর্মাল কন্ডিশনে থাকবে, ওর তো লোড বেয়ার করার ক্ষমতা আছে, আমি বলছি অলরেডি। এখন যখন আমি এরকম সামনে থাকবো, দেখা যাবে যত আমি বেশি থাকবো, যত বেশি সময় থাকবো, ওয়েটটা বাড়তে থাকবে। এবং দেখা যায় যে যদি আমি লং টাইম প্রায় 40-45 ডিগ্রি বাঁকা করি, ওজনটা হবে একটা 8 বছরের বাচ্চার যতটুকু ওজন, ততটুকু ওজন আমার এই অ্যাক্সিসে এই ডিস্কের মধ্যে পড়ে। তার মানে প্রতি 10-15 ডিগ্রি চেঞ্জের কারণেও একটা ওজন বাড়তে থাকে, যেটা আমরা খুব কমনলি কিন্তু মোবাইল ইউজ করি ঘাড় নিচু করে। এবং এই যে আমরা করতেছি, আমরা যখন টেক্সট করতেছি, মোবাইল টিপতেছি, এই হাতের কারণের জন্য তখন তো আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে। যেহেতু ওই যে হাত, যারা লং টাইম আপনার হলো কম্পিউটারে কাজ করে, ধরেন যদি আপনার যে আই লেভেল, এই লেভেলে যদি আপনার মনিটর না থাকে, আবার আমি ধরেন হাতটা ল্যাপটপে যখন কাজ করব, হাতটার আমার কোনো সাপোর্ট নাই, আমি যখন এইভাবে কাজ করব,
আর এই সাপোর্ট দিয়ে কাজ করব, আমার চান্স অনেকটাই কম। সুতরাং আমরা সবসময় বলি যে যারাই কম্পিউটারে কাজ করবেন, টেবিলের উপরে কিবোর্ড সাপোর্ট দিয়ে আপনি কাজ করবেন। আপনি দেখবেন এখন যে সমস্ত টেবিল পাওয়া যায়, কম্পিউটার টেবিল, এটা সাপোর্ট নিচে, তাহলে হাতটা আপনার ঝুলানো, এই যে আপনার ঝুলানো হাতেরও তো একটা ওয়েট আছে, তাহলে আমার একটা ড্র্যাগিং ফোর্স। আর এই যে পার্শ্বতে আপনি দেখছেন যে নার্ভগুলো, এই মডেলের এই নার্ভগুলোর মধ্যে চাপ পড়তেছে, এই নার্ভে যখন চাপ পড়ে অটোমেটিক্যালি, আমি তো বলছি যে এই বাঁকা থাকার জন্য যে মাসেলগুলো টানের জন্য সে রিল্যাক্স হয়ে যায়। ঘাটটা আমার এমন থাকার কথা, ঘাটটা আস্তে আস্তে সামনে চলে গেলেই তার লোড যে বিয়ার করবে, যে অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেল, একদম ম্যাথমেটিক্যাল অঙ্কের মতো। যখন এটা সামনের দিকে চলে আসলো, তাহলে তখন আর তার লোড কেয়ার মানে বেয়ার করার যে ক্ষমতাটা, সেটা সে থাকবে না। আর যদি না থাকে, একদিন 2 দিন লিমিট ক্রস করতে থাকলো, একটা পর্যায়ে গেলে কিন্তু ডিস্কটা বের হয়ে যায়, চাপ পড়ে, মানে মেরুদণ্ডের যে আমাদের স্পাইনাল কর্ড যেখানে, সেটার মধ্যে চাপ পড়ে। এবং এটা তখন কি হবে, প্রথমে আমার খুব ঘাড়ে ব্যথা স্যার, ঘাটটা তো নাড়াইতে পারতেছি না। দেন আস্তে আস্তে স্যার প্রথম তো ঘাড়েই ছিল, এখন তো আমার হাতটা ঝিনঝিন করে, আমার একটা আঙ্গুল স্যার কেন অবশ হয়ে যাচ্ছে। এবং যখন অনেক বেশি হয়, আমরা বলি মাঝখানে সেন্ট্রালে 2 দিকেই যায়, 2 দিকে গিয়ে নিয়ে দেখা যায় 2 মানে 4 হাত পা, বিশেষ করে হাতে পায়ে শুরু হয়ে যাবে, এবং হাঁটতে গেলে অনেক সময় ইমব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, ঘাড়ের কারণে। কোমরের কারণে হাতে খুব সমস্যা হবে না, কিন্তু কোমরের কারণে হাত এবং কোমর পা দুটোই হতে পারে। মানে ঘাড়ের কারণে হাত পা দুইটাই এফেক্ট হতে পারে, কিন্তু কোমরের কারণে শুধু পায়ের কাছে। ঠিক আছে স্যার, এই যে বললেন যে স্পাইনাল কর্ডের কারণে আমরা অনেক সময় যেটা হয়, কোমরের ব্যথাটা অনেকেই কিডনির রোগ বলে মনে করেন, তো এইটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করা যেতে পারে? একটা হলো আমাদের বোঝার ভুল, 2 নম্বর হলো কিডনির যদি কোনো প্রবলেম থাকে, 2-3টা খুব কমন সিমটমস থাকে। 1 নম্বর ব্যথা থাকতে পারে, কিন্তু সাধারণত যদি কিডনি সিস্টেমে কোনো প্রবলেম হয়, ঘন ঘন প্রস্রাব হতে পারে। 2 নম্বর হলো প্রস্রাবে জ্বালা পড়া থাকবে। 3 নম্বর হলো অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যাবে। আচ্ছা, সো 3-4টা কথা, সাথে ক্ষেত্রে বিশেষে জ্বর থাকতে পারে। তাহলে আপনার কোমরে ব্যথা হলেই কিডনি পাবার দরকার নাই। যদি না আপনার জ্বর থাকে, যদি না আপনার ঘন ঘন প্রস্রাব হয়, যদি না আপনার প্রস্রাবের সাথে কোনো রক্ত না যায়, এবং আপনার আরেকটাতে প্রস্রাব ধরলে আমি আটকায় রাখতে পারবো না, এই ধরনের সিমটমস যদি আপনার না থাকে, তাহলে আপনার পট করে এই কোমরে ব্যথার জন্য কিডনির সমস্যা চিন্তা করে কিডনির স্পেশালিস্টের কাছে যাওয়ার দরকার নাই। কারণ আমি বলছি যে যদি কিডনির মানে মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস হয়, একটা হিস্ট্রি থাকে, অ্যাকিউট হিস্ট্রি, যে হঠাৎ করে সে একটা ভারী জিনিস চলছে, আমি বাঁকা হয়ে কিছু করতে গেছি, অথবা আমি ঘরের মধ্যে অনেক কাজ করছি। আমরা অনেক সময় দেখতে পাই মহিলাদের ক্ষেত্রে, হঠাৎ করে আজকে বন্ধের দিন ঘরটাকে সে রিঅ্যারেঞ্জ করবে, সাজাবে, অনেক কাজ টাজ করলো, অথবা দেখা গেলো স্যার আমি তো বাসা শিফট করছি, আমি অনেক কাজ করছি, আমার কোমর একটু ব্যথা ছিল, শুরু হয়ে গেল আপনার ডিস্ক। মহিলাদের ক্ষেত্রে একটু বেশি ডিস্ক প্রলাপস। আবার যারা মহিলারা ঘরের মধ্যে নীল ডাউন হয়ে কাজ করে, ঘর মোছামুছি, বাঁকা হয়ে ঘর সোরা, ওজনের জিনিস নেওয়া, বালতি টানা, এই সমস্ত কাজের জন্য কিন্তু কোমরের ব্যথাটা বেশি হয়। আরেকটা হলো যে আপনার হলো যে দেখা যায় যে বালতি ভর্তি কাপড় তুলতে গিয়ে, আর ওয়েট একটা খুব বড় ফ্যাক্টর। আর আমাদের দেশে মহিলাদের অনেক ভদ্র মহিলারাই মনে করেন ঘরের মধ্যে আমরা অনেক কাজ করি, সেজন্য আমার কোনো এক্সট্রা কোনো এক্সারসাইজের দরকার নাই। খুব ভুল ধারণা। খুবই সুন্দর করে স্যার কথা বললেন স্যার, অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার আসবো। স্যার যেমনটি বলছিলেন স্যার, মানে কাজ করলেও আমাদের এক্সট্রা তার মানে এক্সারসাইজের দরকার আছে। শুধু যে আমি কাজ করছি বা ভাবছি যে আমার তো সারাদিন অনেক কাজ হলো, সেটা না। এই বিষয়ে যদি একটু বলেন। এটা শুধু ডিস্ক প্রলাপসের জন্য না, পুরা মেরুদণ্ডটাকে ভালো রাখার জন্য কয়েকটা, মহিলাদের ক্ষেত্রে যদি আমরা বলি অস্টিওপোরোসিস, যেমন গত 20 তারিখে গেল ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। অস্টিওপোরোসিস হলো হাড়ের ক্ষয়রোগ, খুব কমন মহিলাদের ক্ষেত্রে। প্রতি 3 জন মহিলার
একজন কিন্তু অস্টিওপোরোসিস। এবং এখন আমাদের দেশে সারা ওয়ার্ল্ড ব্যাপী যে স্লোগান, প্রতি 5 জন ছেলে মানুষের একজন কিন্তু অস্টিওপোরোসিস, মানে ছেলেদেরও অলমোস্ট 20% ইনভলভড। বিকজ যে আমরা কিন্তু এটা একটা মানে নীরব ঘাতক, সাইলেন্ট কিলার হিসেবে আমরা সারা ওয়ার্ল্ড এটাকে কনসিডার করে, আমরাও তাই করি। কারণ কি, আপনি বাহ্যিকভাবে কিছুই বুঝতে পারবেন না, উপরে সুন্দর নাদুস নাদুস চেহারা, ছেলে মেয়ে, এবং ইয়াং বয়সেও এখন অস্টিওপোরোসিস হচ্ছে। ক্ষয় রোগ শহরের লোকের বেশি, বিকজ আমাদের যেটা কায়িক পরিশ্রম, হাঁটাহাঁটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে আপনার হাড় ক্ষয় যাবে। আরেকটা জিনিসও আছে স্যার, আমাদের শহরে কিন্তু সূর্যের আলোতে এক্সপোজারটাও কম। একটা হলো সূর্যের আলো, 2 নম্বর হলো বাচ্চাদের কোনো খেলাধুলার মাঠ নাই, বাচ্চারা ঘরের মধ্যে বসে কম্পিউটারে খেলে। আরেকটা হলো আমরা খুব মেকানিক্যাল হয়ে গেছি, আমরা লাইট জ্বালাই আপনার হইলো রিমোট কন্ট্রোল, আমরা টেলিভিশন চালাই রিমোট কন্ট্রোল, এসি চালাই রিমোট কন্ট্রোল। এই যে আমি সুইচ পর্যন্ত যাব, ওয়াল পর্যন্ত যাব, সেটা আমাদের যেতে হচ্ছে না, তাতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। খাবার দাবার যদি চিন্তা করি, বাচ্চা বয়স থেকে প্রাপ্ত বয়স, এখনকার বাচ্চারা মাংস খায়, মাছ খেতে চায় না। এখনকার বাচ্চারা সবজি খেতে চায় না। মাছ এবং সবজি অত্যন্ত প্রয়োজনীয় একটা আমাদের খাদ্যের একটা পার্ট। ছোট মাছ খেতেই চায় না, অনেক বড় মানুষও ছোট মাছ খেতে চায় না। ছোট মাছ আমাদের খুব দরকার, একদম যেটা আমরা বলি কাসকি মাছ, মলা মাছ, ঢেলা মাছ খুবই প্রয়োজন। মানে শুধু মেরুদণ্ড না, আমাদের ওভারঅল হাড়ের যত্ন নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ক্যালসিয়াম এবং ভিটামিন ছাড়া, ভিটামিন ডি আমরা মানে নো হোয়ার, যে কারণের জন্য ছোট মাছ, বড় মাছ, সবজি, দুধ প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক লোকের ধরেন 250 ml, মানে 1 গ্লাস দুধ প্রত্যেকদিন খাওয়া উচিত। আমাদের বাংলাদেশে প্রায় 50% লোক আমাদের দুধ খান না, এবং আমাদের মানে স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় প্রতিদিন আমাদের যে পরিমাণ দুধ দরকার তার 50% কিন্তু আমাদের দেশের প্রোডাকশন হয় না। আচ্ছা, যে কারণের জন্য আমরা খাই না, মানে আমরা পাই না, আমরা জানি না, বিধায় আমরা চেষ্টাও করি না। যে কারণের জন্য আমরা বলতে চাই দর্শকদের ক্ষেত্রে যে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক লোকের প্রত্যেকদিন অন্তত 1 গ্লাস দুধ খাওয়া উচিত। খুবই প্রাপ্তবয়স্কর কথা বললেন স্যার, আমি এই জন্যই বলছি যে ছোট বাচ্চাদেরও তো মানে ডায়েটের খেতে চায় না, কিন্তু ডায়েটারি কোনো অ্যাডভাইস তো থাকবে হেলথের। বাচ্চাদের তো আমাদের প্রবলেম হলো বাচ্চারাও দুষ্ট, কারণ যে এই শহরের বাচ্চারা বিশেষ করে এই দুষ্টদের 1-2 বাচ্চা থাকে, বাবা মা আদরে এত আদর করে যে ওরা খেতেই চায় না। আপনি তো ইয়েই করতে পারবেন না, ওই কি বলা যায় যে ওদের বাচ্চাদের রাইমস না দিলে, ওই ভিডিও না দিলে ও তো খাবে না। এখন ওই খাওয়া খায় আনহেলদি খাবার, আবার যখন একটু বড় হবে জাঙ্ক ফুড খাবে, ফাস্ট ফুড ছাড়া তো সে খাবে না। এই জন্য কিন্তু স্যার চাইল্ডহুড ওবেসিটিও একটা ওবেসিটি ইন এডিশন, যদি যেটা বললেন যে আগে ব্যাক টু দ্য অস্টিওপোরোসিস, বাচ্চাদের ক্ষয় রোগ ছোট বয়স থেকেই শুরু হয়। বাচ্চাদের মেরুদণ্ডের অসুখ ছোট বয়সেই শুরু হয়। কিরকম, আমি আসার টাইমে আমার নাতিকে স্কুলে দিয়ে আসছি, ওর 3 বছর হয় নাই, এখন স্কুলে যাবে, ওর একটা ব্যাগ, ওই ব্যাগটাও পিছনে টানে আর ও সামনে যায়। আমি অনেক জায়গায় এটা বলি যে ইট ইজ ভেরি আনহেলদি প্র্যাকটিস, কারণ মেরুদণ্ডের যে কার্ভেচার মেনটেন হবে সেটা ছোট বাচ্চা বয়স থেকে আমরা এটাকে ওকে উল্টা, ও তো গ্রো হয় নাই, ও তো গ্রোথ হবে, অ্যাডাল্ট হবে, তার আগেই সোজাটাকে বাঁকা করে দিচ্ছি। সুতরাং ভেরি ডেঞ্জারাস। আমি জনগণের জন্য বলতে চাই, মাদের বলতে চাই যে আপনারা কোনো অবস্থাতে ছোট বাচ্চা বয়সে 1 গাদা বই দিয়ে, খাতা দিয়ে ওই ব্যাগটাকে আবার একটা টিফিন বক্স দিয়ে ওর পিছনে আপনার দিবেন না, কারণ বাচ্চাকে কিন্তু পিছনে ঠেলে নিয়ে যাচ্ছে, ওর মেরুদণ্ডটাকে কিন্তু অন্যদিকে বাঁকা করে দিচ্ছে। তার মানে তার নর্মাল গ্রোথ, সে যাক সে আধা ঘন্টা, সে যাক 15 মিনিট, এই যে 15 মিনিট সে তো নর্মাল যে গ্রোথ, ও তো গ্রো করতেছে, প্রতিনিয়তই গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটাকে কিন্তু হ্যাম্পার করতেছে আমরা 15 মিনিটের জন্য হলেও, আধা ঘন্টার জন্য হলেও। সুতরাং ওই বাচ্চাকে আপনি খেলতে দেন, দৌড়াতে দেন, ইট ইজ ওকে, কারণ ওর তো বিভিন্ন এই বাঁকা তেরা মেনটেন করার জন্য বিভিন্ন মাসেল আছে, মাসেল বিল্ড আপ করতে হবে। যখন সে মাসেল বিল্ড করবে এইদিকে
আর ব্যাগ টেনে নিয়ে গেল উল্টা দিকে, সুতরাং তো হলো না, সুতরাং করা যাবে না। এই জায়গাতে তাহলে স্যার ছোট বাচ্চাদের যেহেতু মেরুদণ্ডের হেলথ নিয়ে আপনি বললেন, এই জায়গাতে একটু আমার জানা যে আপনি প্রথমেই বললেন যে মেরুদণ্ড বাঁকা হওয়াও অনেক সময় হতে পারে, যেটাকে আমরা স্কোলিওসিস বা এরকম বলি। এই বিষয়ে যদি বলেন, অনেকেরই মেরুদণ্ড বাঁকা। একটা হলো যে মেরুদণ্ড বাঁকা হওয়ার তো 2-3টা মেইন কারণ। জন্মগত ত্রুটি খুব কম। সেটা কিরকম? এই যে একটা ভার্টিব্রা আমরা বলি কশেরুকা, ইন্ডিভিজুয়াল, এই কশেরুকা হয়তো এক পাশে হলো 50%, 25%, বাকিটা হলো না। অথবা আরেকটা একটু হয়ে সামহাউ স্টপ হয়ে গেল, অথবা দেখা গেলো যে আলাদা আলাদা থাকার কথা 3-4টা মিলে একটা হলো, অথবা এক সাইডে হয়েছে আরেকটা হয় না। এটা হলো জন্মগত ত্রুটি, জেনেটিক প্রবলেম। কিন্তু আমরা যেটা বাঁকা মেরুদণ্ড বলতে যেটা বলি, সেটা হলো 70% কোনো কারণ জানা যায় না, উইদাউট এনি কজ। কেন হয়েছে এখন মতো রিসার্চ চলছে। অটোমেটিক্যালি বাচ্চা ভালো, হেলদি বাচ্চা, ভালো ফ্যামিলি, খাবার দাবার তার কোনো প্রবলেম নাই, মাছ মাংস সবই নর্মালি খাচ্ছে, তারপরেও বাঁকা হয়ে যায়। দিস ইজ আননোন, অ্যাবাউট 70%। এইটার প্রিভেনশন করার কোনো উপায় আছে? প্রিভেনশন করা হলে এক নম্বর হলো আমাদের দেশে যেমন আমরা স্ক্রিনিং প্রোগ্রাম নাই। স্ক্রিনিং যখন স্কুল গোয়িং যায়, মেয়েরা তো ধরেন ড্রেস আপ করা থাকে, শাই ফিল করে, কাপড় টাপড় খুলে না। ছেলেদের কিন্তু আর্লিতে ডায়াগনোসিস হয়ে যায়। ওপট করে একটা গেঞ্জি খুলে ফেললো, শার্ট খুলে ফেললো, লাভ দেশে পানিতে নামলো, সে খেলা মাঠে গিয়া খালি গায়ে হয়ে গেল, তার কিন্তু খুব ইজিলি ডায়াগনোসিস হয়। মেয়েদের ক্ষেত্রে যেহেতু তারা ঢাকা থাকে, তখন তাদের ডায়াগনোসিসটা লেট ডায়াগনোসিস, এবং বিশেষ করে মারা দেখা যাবে 12-13 বছর বয়স, গ্রামে গঞ্জের যে সমস্ত মেয়েগুলো, ওগুলো যখন একটু বাঁকা থাকে, একটু বিয়ের বয়স হয়ে যায়, তখন বাবা মা খুব ওয়ারিড হয়ে যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাই 13-14 বছরের মেয়ে, শহরের মেয়েদের পাই 8-9 বছর, অথবা ওই 19-20 বছর। স্যার এর মাধ্যমে একটু জানাতে চাই আমি যে এরকম বাঁকা মেরুদণ্ডের চিকিৎসা কি বাংলাদেশে এখন সম্ভব? ফাইন, অনেক সুন্দর প্রশ্ন। এক সময় তো আমরা ভাবতাম যে এটা একটা বাঁকা হয়ে গেল, কারণ তো জানা যায় না, এটা আল্লাহর একটা গজব। কিন্তু এখন কিন্তু তা না। আপনি জেনে খুশি হবেন যে প্রায় 80% কিন্তু সার্জারি লাগে না। চিকিৎসার দুইটা দিক, একটা সার্জারি, একটা নন সার্জারি। এবং আমরা তো প্রতিনিয়ত একদম বাঁকা তেরা মেরুদণ্ড আমরা তো সার্জারি করতেছি। এবং বাংলাদেশে যেমন আমি যে সেন্টারে কাজ করি এখন, স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, আমাদের এখান থেকে সবচেয়ে বেশি বাংলাদেশে এই স্কোলিওসিস সার্জারি হয়। এবং উই আর ভেরি স্যাটিসফাইড। এবং আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এই স্কোলিওসিসের যে চিকিৎসা হয়, তখন আমরা কনফিডেন্টলি বলবো যে 95% আমরা কভার করতে পারি। স্যার আপনি তো মানে একটু বলার যেটা, আপনি তো এশিয়া প্যাসিফিক যে স্পাইন সোসাইটি আছে তার তো সরাসরি বোর্ড মেম্বার হিসেবে আছেন একদম। সো এশিয়াতে বা ইন্টারন্যাশনালি এমন কোনো ট্রিটমেন্ট কি আছে যেটা আমাদের দেশে অ্যাভেলেবল না? এই মেরুদণ্ডের স্কোলিওসিস সার্জারিতে আমি বলি, যেমন স্কোলিওসিস রিসার্চ সোসাইটি আছে ওয়ার্ল্ডে, বাংলাদেশে আই এম দ্য অনলি অ্যাক্টিভ ফেলো। ধরেন আমি ইউ স্পাইন বলি, ওয়ান অফ দ্য বিগ অর্গানাইজেশন, ওইটা আমি কান্ট্রি কাউন্সিলর। আমি ধরেন এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি বললেন, আর একটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অর্থোপেডিক অ্যান্ড ট্রমাটোলজি, আমি বাংলাদেশের কান্ট্রি কাউন্সিলর। আমি এই মেরুদণ্ড শুধু মানে ওয়ার্ল্ডের ইয়ে না, ধরেন আমরা যে কাজ করি, আমাদের একটা পেপার আছে যে কম ইনস্ট্রুমেন্ট মানে এর ভিতরে রড স্ক্রু লাগাইতে হয়, কিভাবে কম ইনস্ট্রুমেন্ট দিয়ে এই গ্রুপ অফ স্কোলিওসিসকে কারেকশন করা যায়, সেটা কিন্তু আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। সেজন্য আমরা বলবো যে এই স্কোলিওসিস সার্জারিতে বাংলাদেশে আমরা এখন অনেক অ্যাডভান্স। স্পাইন সার্জারি তো গত 15 বছর আগেও যেমন স্পেশাল মানে প্রোলাপস ডিস্ক যেগুলি, সেগুলির অপারেশনও কিন্তু করার জন্য দেখা যেত পার্শ্ববর্তী দেশে আমাদের অনেক রোগী চলে যেত। এখন কিন্তু ইভেন টারশিয়ারি সরকারি হাসপাতালগুলিতেও নিয়মিত স্পাইন সার্জারিগুলি হচ্ছে। এই অ্যাডভান্সমেন্ট নিয়ে যদি একটু আপনি জেনে খুশি হবেন, এটা বলছি যে আমরা তো ধরেন অনেক বছর ধরে করি, এখন আরো মজার জিনিস, আমরা কিন্তু এখন বেশি কাটাকাটি করি না। ওকে, এন্ডোস্কোপ এন্ড মাইক্রোস্কোপ। এন্ডোস্কোপ আমি তো ধরেন রিটায়ার্ড, আমার হসপিটালে আমাদের এন্ডোস্কোপ মাইক্রোস্কোপ দুটোই আছে। সো আমাদের আরেকটা জিনিস যেটা লাগে যে লোকেশন,
ধরেন PLID সার্জারিতে একটা পিটফল যে আমরা ঠিক সঠিক জায়গায় L4 L5 না L5 S1 অথবা L3 L4 মানে কোন লেভেলে হলো অনেক সময় অনুমান করে যেতে হয়। যেমন আমাদের আছে সিয়াম মেশিন দিয়ে আমরা একদম এক্সাক্ট লোকেশনটা দেখতে পাই, এবং একদম কম কেটে ওই জায়গাটায় ঢুকে মাইক্রোস্কোপ দিয়ে যতটুকু ডিস্ক প্রলাপস বের করতে পারি। আমরা একদম এক্সাক্ট জায়গাটা লোকেট করে এন্ডোস্কোপ দিয়ে আমরা মনিটরে দেখে নিয়ে আসতে পারি। ঢাকাতে এনেই যে এটা চিকিৎসা সম্ভব, কারণ ট্রান্সপোর্টেশন, এরকম মেরুদণ্ডের ইনজুরি ট্রান্সপোর্টেশন কিন্তু একটা বড় ঝুঁকির বিষয়। এই ট্রান্সপোর্টেশন নিয়ে যদি একটু স্যার গাইড করেন। দুটো জিনিস, একটা হলো যে আমরা অনেক সময় ইনকমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি, অর্থাৎ পুরোটা প্যারালাইসিস হয় নাই, কিন্তু এই যে ট্রান্সপোর্টেশন অথবা কিভাবে ওনাকে হ্যান্ডেল করতে হবে এইটা আমরা না বুঝতে পেরে যেটা ইনকমপ্লিট ছিল কমপ্লিট করে ফেলি, যার হাঁটার সম্ভাবনা ছিল তাকে ইরিভার্সিবল ড্যামেজ করে দিই। আপনি যেটা বলছিলেন যে আমি যেমন স্পাইন সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে আমরা ট্রাই করতেছি, আমরা ডিস্ট্রিক্ট লেভেল এবং বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এটা ওরিয়েন্টেশন করার জন্য, যে তাদেরকে একটু ট্রেন আপ করাই দেবো। বগুড়া থেকে সিম্পল একটা ফিক্সেশনের জন্য ঢাকায় আসার প্রয়োজন নাই। আরেকটা ইনফরমেশন আপনাকে দিতে চাই যে যা আমাদের যে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, এটা কিন্তু দ্যাট ইজ দ্য অনলি সেন্টার, ইন্টারন্যাশনালি রিকগনাইজ সেন্টার ফর ফেলোশিপ ট্রেনিং সেন্টার। আমাদের টার্গেট হলো যে ওদের বেসিক যে সার্জারিগুলো, একটা অ্যাক্সিডেন্ট হলো সে তো এমনি আধামরা, এমনি তার অর্ধেক প্যারালাইসিস, তাকে আবার যে কথাটা আপনি বললেন সে রংপুর, বগুড়া, দিনাজপুর ওখান থেকে ট্রেনে নিয়ে আসতেছে, ধরেন এই যে 10-12 ঘন্টা 15 ঘন্টা মানে যে সময় নষ্ট হবে, তার আগেই ওখানে সার্জারি করে দিলে বরং তার রিকভারিটা শুরু হয়ে গেল। ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরেই ফিরছি। স্যার যেটা বলছিলেন যে ডিসেন্ট্রালাইজ করে আমরা এই স্পাইনের বিশেষজ্ঞ না হোক যেন বেসিক ট্রিটমেন্টটা শুরু করতে পারে অ্যাট দ্য মোমেন্ট অফ ইনজুরি। এই রকম জায়গাতে আমি যে প্যারালাইসিস হওয়াটা প্রিভেন্ট করার জন্য, এই প্যারালাইসিস তো আঘাতজনিত কারণে হতে পারে, আবার ইনফেকশনের কারণেও হতে পারে, যেটার কথা টিবির কথা বললেন আপনি, যক্ষার কারণে। এই দুইটাকে কিভাবে আলাদা করব? আবার অনেক সময় অনেকের হয় যে জিবিএস, যেটা গুলেন-বারের সিনড্রোম, এরকমের কারণে অনেক সময় লোয়ার লিম্ব প্যারালাইসিস হয়। এগুলিকে আমরা কিভাবে একটু আলাদা করতে পারি? আবার মানে ব্রেনের স্ট্রোকের কারণেও হয়। এই স্ট্রোকটা তো আসলে হয়ে গেল, আমি ভাবতেছি যে স্ট্রোক করেছে কিনা, এটাকে কিভাবে আমরা আলাদা করতে পারি? কয়েকটা জিনিস, ধরেন যদি ব্রেনের কোনো কারণের জন্য হয় নিউরোলজিক্যাল, তাহলে তো তাদের কিছু আলাদা সিমটমস থাকে। ওইটা হয়ে ধরেন সরাসরি হয় নিউরোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট, তারা কিন্তু দেখে সার্জারি করার সুযোগ খুব কম থাকে। বাট অনেক সময় ইদানিংকালে কিন্তু স্ট্রোক করলেও সার্জারি হয়, ব্লাড ক্লট হলে ওনারা করে ফেললেন। যদি স্পাইন রিলেটেড আসেন, গুলেন-বারের সিনড্রোম, ট্রান্সভার্স মাইলাইটিস, এগুলো কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট, সার্জারি লাগে না। বাট এগুলো ধরেন আর্লি স্টেজে ডায়াগনোসিস সাধারণত মেডিকেল প্রফেশনাল ওনারা করে ফেলেন। সুবিধা হলো ওখানে কোনো ট্রমার হিস্ট্রি থাকে না। যদি আঘাতজনিত কোনো কারণ না হয় তাহলে রুগী ওখান থেকে সর্ট আউট হয়ে মেডিসিন রিলেটেড চলে যায়। দেন মেডিসিনের জেনারেল ফিজিশিয়ান ও নিউরোলজিস্ট ডায়াগনোসিস করে ওই রিলেটেড ট্রিটমেন্ট দিলে হয়ে গেল। কিন্তু প্যারালাইসিস যদি লং টাইম থাকে, রিহ্যাবিলিটেশন, তখন কিন্তু অনেক সময় আবার আমাদের কাছে পাঠানো হয়। এটার জন্য আলাদা একটা প্রোটোকল দিয়ে গ্রেডিং করা, আস্তে 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 তাকে ডেভেলপ করা, তাকে প্রস্রাব পায়খানা যদি কন্ট্রোল না থাকে তার বাউল হ্যাবিটটা কেমনি করবো আমরা ট্রেন আপ করি। বেসিক যে দুইটা জিনিস, যে আঘাতজনিত প্যারালাইসিস এবং যক্ষাজনিত প্যারালাইসিস, এক সময় ছিল দুইটারই কোনো ট্রিটমেন্টই ছিল না, এবং প্যারালাইসিস হয়ে গেছে নো হোপ, আমরা আশাও করতে পারতাম না। সারা জীবন তাকে প্যারালাইসিস অবস্থায় একদম পিছনে পচন ধরবে, গন্ধ বের হয়ে যাবে, কেউ আসবে না, প্রস্রাব হয়ে যাচ্ছে, পায়খানা হয়ে যাচ্ছে, গন্ধ, কোনো লোক নাই। পৃথিবীতে এর চেয়ে ডিজেবল কন্ডিশন আর নাই, হরিবল। মজার জিনিস হলো এখন যে আঘাতজনিত যদি একদম কমপ্লিট ট্রান্সেকশন না হয়, ইভেন কমপ্লিট ট্রান্সেকশন হলেও আমরা সার্জারি করে
তাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারি যে তার নিজেকে নিজে কেয়ার করতে পারে। এবং আপনি জেনে খুশি হবেন যে হুইল চেয়ার দিয়ে সে সারা ওয়ার্ল্ড ঘুরতে পারে, এমন সিস্টেম এখন ডেভেলপ করে গেছে। আর যদি দেখা যায় না তার কিছু অনুভূতি আছে, কিছু সে পা না হতে পারে, তার যে গ্রেড আছে তার থেকে এক গ্রেড ডেফিনেটলি সার্জারি করলে ডেভেলপ করবে। সুতরাং এখন আর আঘাতজনিত কারণে প্যারালাইসিস হয়ে থাকলে সারা জীবন পঙ্গুত্ব বহন করার কোনো সুযোগ নাই, এবং এটা আমাদের দেশে হচ্ছে। যেটা হলো টিবি, কমপ্লিট প্যারালাইসিস, যেটা আমরা বলি এশিয়া এ, কোনো অনুভূতি, নড়ানো, প্রস্রাব পায়খানা কন্ট্রোল, নাথিং দেয়ার। এই রোগীর আপনি অপারেশন করলে তাকে নর্মাল লাইফে আনা সম্ভব, যদি টিবি হয়, যদি যক্ষার কারণে হয়। মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে একদিকে সামনে সোজা, সম্ভব। বাঁকা হয়ে আবার পাশের দিকেও তেরা হয়ে গেছে, আমার কাইফোস্কুলোসিস, সার্জারি করে সোজা করা, নর্মাল লুকিং, দেখতে নর্মাল সুন্দর করা সম্ভব। কিন্তু ওই যে চিকিৎসাটা রাইট টাইমে শুরু করতে হবে। দুইটা জিনিস, টিবির ধরেন প্যারালাইসিস হয়ে গেলে, প্যারালাইসিসের পরে 2 বছরের মধ্যেও যদি সার্জারি করেন, 2 ইয়ার্সের মধ্যে, তাহলে আপনি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন। আর যদি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস হয়, ওইটা 100% গ্যারান্টেড। 6 মাসের মধ্যে হলেও আপনি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন। যেটা স্যার অনেকেই করে যে অপারেশন লাগবে না, শুধু লেজার করা বা ইনজেকশন দিয়েই মেরুদণ্ডের ব্যথার চিকিৎসা করে ফেলে। এই বিষয়ে যদি একটু কথা বলেন। খুব ক্লিন কাট মেসেজ, এবং এটা অনেক ক্ষেত্রে আমরা বলবো, আমরা জেনে, আমাদের ডাক্তার আছে কিছু ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল মেডিসিন এটা ভুল করেন। সেটা কি, আপনার লেজারের ডেফিনেটলি রোল আছে ভেরি আর্লি স্টেজে, সব রোগী লেজারের জন্য প্রযোজ্য না। আচ্ছা, কিন্তু আমরা এক গ্রুপ অফ পিপল সবাইকে আমরা লেজার দিচ্ছি, এটা আমরা বলবো ম্যাল ট্রিটমেন্ট, হওয়া উচিত না। আচ্ছা, লেজার আর্লি স্টেজে জাস্ট ডিস্ক বালজিং আছে, কোনো কর্ড রুট চাপ দেয় নাই, কিন্তু তার একটু ডিসকমফোর্ট ব্যথা আছে, লেজার খুব ভালো কাজ করবে। ওকে, নাম্বার 1। নাম্বার 2, ইনজেকশন গেলেই কিছু গ্রুপ অফ ডাক্তার, কিছু গ্রুপ অফ আপনার ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল মেডিসিন গেলে ইনজেকশন মারে, এবং না দেখে। আমিও ইনজেকশন দিই, আমি ইনজেকশন সিলেক্টেড, এবং এটা একটা অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে, অপারেশনের প্রস্তুতি নিয়ে, টেলিভিশনের মতো মনিটরকে দেখে কনফার্ম করে তারপর আপনি ইনজেকশন দিবেন, আদারওয়াইজ দিবেন না। কখন দিবেন ইনজেকশন? ডিস্ক প্রোলাপস, আপনার রুগীকে ট্রিটমেন্ট দিলেন, আপনি দেখতেছেন যে হালকা ডিস্ক বালজিং আছে, সেন্ট্রালি ডিস্ক, এবং খুব বেশি প্রেশার নাই, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছেন, ইমপ্রুভ করতেছে না, মাইন্ডেড সব চিকিৎসা দিচ্ছেন, ইমপ্রুভ করতেছেন না, অপারেশন করার মতো হয় নাই, 2 দিকেই মনে হয় একটু ঝিমঝিম করে, 2 পার্শ্বে, পায়ের দিকে যাচ্ছে না, দিস ইজ ইন্ডিকেশন ফর এপিডুরাল স্টেরয়েড। ভেরি ক্লিন কাট মেসেজ। আরেকটা হলো কি, একদিকে যাচ্ছে, রেডিয়েটিং পেন, হয় বাম বা ডান, কিন্তু নট স্ট্রং ইন্ডিকেশন ফর সার্জারি। অ্যাকিউট পেন, তার সার্জারি না করলেও চলে, তাকে ইমিডিয়েট রিলিফ দেওয়ার জন্য সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, যে নার্ভের উপরে চাপ আছে ওই নার্ভের মধ্যে আপনি হলো স্টেরয়েড দেন। একটা ভুল জায়গায় স্টেরয়েড দেওয়ার কারণে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে। অফকোর্স, আপনাদের কাউকে যদি কোনো ডক্টর এই স্টেরয়েড ইনজেকশন দিতে চায়, আপনারা বলবেন যে আমি কি অপারেশন থিয়েটারে আমাকে দিবেন না চেম্বারে দিবেন, আপনি কি আমাকে মেশিন দিয়ে দেখে দিবেন না এমনি আপনি খালি চোখে দিবেন। যদি না আপনাকে অপারেশন থিয়েটারে না নিয়ে আপনাকে সিয়া মেশিন দিয়া এবং আপনাকে না দেখে ইনজেকশন দিতে চায়, আপনার কেউ রাজি হবেন না। অনেক সুন্দর করে স্যার বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আমি বিরতির পরে আবার আসব, ছোট্ট একটা বিরতি। স্যার খুবই সুন্দর করে স্যার আপনি যে ইনজেকশন প্রিভেনশনের জন্য মানে দেওয়াটা যাবে, অবশ্যই এটা একটা চিকিৎসার পার্ট, প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে, এবং অনেকে এটা ম্যাল প্র্যাকটিস করে। এখানে স্যার আমি অন্য আরেকটা ম্যাল প্র্যাকটিসের কথাও বলবো, যাদের আবার ইনজেকশনের ইন্ডিকেশন আছে, মানে কনজারভেটিভ প্ল্যানেও হতে পারে, এরকম অনেকেই আবার দেখা যাচ্ছে অনেক সার্জনই
আবার দেখা যাচ্ছে যে না অপারেশন করে ফেলতেছে, মানে আর্লি অপারেশন করছে, সেই বিষয়টা নিয়েও যদি স্যার একটু বলেন। দুইটা জিনিস আপনাকে ক্লিয়ার করি। মেরুদণ্ডে ডিস্ক প্রলাপ যদি আমরা বলি 80-85 ক্ষেত্র বিশেষে 90% অপারেশন লাগে না। গুড। যদি আমার প্র্যাকটিসের কথা আমি বলি, খুব কনফিডেন্টলি বলি, আমার এখানে অনেক রোগী আসে, কোনো না কোনো সার্জন তাকে বলছে সার্জারি করার জন্য, সার্জারি করলে করা যায়, কিন্তু একদম অ্যাকিউট ইন্ডিকেশন না। আমার হসপিটালে এখনও যদি আপনি যান, অন্তত 3-4টা দেখবেন যারা ভর্তি আছে, 5 থেকে 7 দিন আমরা একটা টার্গেট নেই যে আপনাকে কিন্তু আমরা উই ক্যান ট্রাই যে সার্জারিটাকে অ্যাভয়েড করার, এবং প্রায় 50-60% ক্ষেত্রে আমরা সেখানে পাচ্ছি যে তার সার্জারি লাগতেছে না। ওকে। সো একটু নার্ভ রুটে চাপ গেলেই সার্জারি দরকার নাই। সুতরাং কনজারভেটিভ সার্জারি, মানে সার্জারি না করে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ভালো করার সুযোগ অনেক অনেক আছে। অ্যাকিউট ইন্ডিকেশন, যেমন আপনি বললেন অনেক কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু কোনোভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তার নার্ভ রুটে অনেক চাপ। আবার যারা একটু বিদেশে থাকে তাদের টাইমটা কম, তাকে হয়তো ধরেন আমি 2-3 মাস কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে এই টাইমটা দিলে তার ভিসার মেয়াদ চলে যাবে, ওই ক্ষেত্রে তার সার্জারি যদি ইন্ডিকেটেড থাকে তাহলে তখন আর ওই কনজারভেটিভ ট্রাই করা তার প্রয়োজন নাই। কিন্তু যেখানে ইন্ডিকেশন নাই সেখানে যদি আপনি সার্জারি করেন, আমি সুন্দর একটা উদাহরণ দেই। খুব ভালো জাতের আম যদি সুন্দরভাবে আপ টু এ লেভেল পাকে খুবই টেস্টি, যদি বেশি পেকে যায় ডিসটেস্ট, আবার যদি কম পাকে টক। পিএলআইডি সার্জারি সারা বিশ্বে এমনই একটা অবস্থা, যদি একদম অপটিমাম লেভেলে ইন্ডিকেশন মানে করার মতো না হয় তাহলে কিন্তু ওই সার্জারি করে আপনি খুব বেশি শান্তিতে থাকতে পারবেন না। এবং অনেক সার্জন এই সার্জারি করে কিন্তু পস্তায় কিরকম, ওই রুগীটা তো আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে এবং আপনার প্র্যাকটিসও আপনার ড্যামেজ হবে। কারণ যখন দেখবে যে আপনার চেম্বারে রুগী আপনি পিএলআইডি সার্জারি করছেন আর এসে বলতেছে আমার কি অপারেশন করে দিল স্যার, আমি তো ভালো হচ্ছি না, তাহলে আশেপাশে যখন এরকম কেস আরও 2টা থাকবে, বলবে এই স্যারকে দিয়ে তার অপারেশন করা যাবে না। একটা নাম্বার 2 হলো এই ডিস্ক সার্জারি অনেকে মনে করে খুব সিম্পল, এটা কিন্তু খুব সিম্পল সার্জারি না। কারণ যদি আপনি সঠিকভাবে না করা যায় এবং আপনার ধরেন ইনফেকশন হওয়ার চান্স থাকে, যদি ভালো স্ট্যান্ডার্ড অপারেশন থিয়েটার না হয়, করার টাইমে যদি আপনার খুব বেশি নার্ভে আপনার টানাটানি হলো, পাটা থেকে ঝিনঝিন, তারপরে পায়ের আঙ্গুলটা উঠে না, পায়ের আঙ্গুল অবশ, তাহলে কিন্তু আপনার অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। সুতরাং আপনার যদি প্রপার ইন্ডিকেশন না থাকে তাহলে আপনার এই ডিস্ক সার্জারিতে খুব একটা আপনি ভালো ফল পাবেন না। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে আরেকটা কমন প্রবলেমও মানে ফেস করছে, একবার মেরুদণ্ডের অপারেশন হয়েছে, আবার অন্য কোনো ডাক্তার বলছে যে আবার অপারেশন করা লাগবে। সো এটা তো মাল্টিপল টাইম হতে পারে। সো এই বিষয়টা নিয়ে যে দুটো জিনিস, একটা হলো যে ডিস্ক সার্জারি যে লেভেলে হলো, ধরুন ওই লেভেলে হয়তো ভালো আছে, ওই লেভেলে অপোজিট সাইডে হতে পারে একটা। আরেকটা হলো যে সার্জারি যিনি করছেন মেবি হয়তো সঠিক জায়গায় সার্জারিটা হয় নাই, সেই কারণে তার ব্যথা থাকতে পারে, অল্প একটু আছে কিছু। 3 নাম্বার হলো যে আপনার যতটুকু ডিস্ক বের হয়েছিল ওইটুকু আপনি ফ্রি করলেন, কিন্তু ভিতরে তো ডিস্ক থাকে, আমরা তো পুরা ডিস্ক কখনো ফেলতে পারি না বা ফেলি না, তাহলে আবার রিকারেন্ট যদি দেখা যায় সার্জারি করার 6 মাস পরে আবার এরকম একটা ডিস্ক বের হয়ে আসলো, তাহলে কিন্তু আপনার ব্যথা হবে। আরেকটা হলো যে আমরা ইনকমপ্লিট মানে রয়ে গেছে আর কি, রিডান্ডেন্ট ডিস্ক রয়ে গেছে, যতটুকু নেওয়া দরকার ছিল নেওয়া হয় নাই, তাহলে কিন্তু ব্যথা করতে পারে, তাই কিন্তু তাকে সেকেন্ড সার্জারি লাগতে পারে। পেশেন্টদেরও সচেতন থাকতে হবে যে প্রপার জায়গাতে গিয়ে যেন ট্রিটমেন্ট নেয়, কারণ এইরকম ঝুঁকিপূর্ণ রোগের চিকিৎসা গ্রামে কিন্তু কবিরাজিরাও করছে এবং সেখানে গিয়ে পেশেন্টরাও করছে। স্যার এই বিষয়ে যদি একটু মোটা দাগে একটু সতর্ক করেন স্যার। সতর্কতার মধ্যে হলো যে একটা তো ধরেন ডিস্ক সার্জারি আমরা বলছি যে পিএলআইডির ক্ষেত্রে যে 80-90% তো সার্জারি লাগে না, আর যখন সার্জারি লাগবে একদম স্ট্রং ইন্ডিকেশন না হলে সার্জারি যদি করে তাহলে তার ফল ভালো পাওয়া যাবে না। আর করতে গেলে সঠিক লোক দিয়ে সঠিক মানে পরিবেশে করতে হবে। ডিস্ক সার্জারিতে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি, সো ভালো পরিবেশ না পেলে আপনার হলো
তার ইনফেকশন মানে ইনফেকশনের চান্স বেশি থাকবে। একটা জিনিস আমরা বলতে যদি অ্যাজ এ হোল আমরা সাধারণ জনগণের জন্য বলতে চাই যে আপনার মেরুদণ্ডটা ভালো রাখার উপায়টা কি। 2-3টা খাবার দাবারের 2টা হ্যাবিট আমি একটু মেনশন করতে চাই। যারা স্মোক করেন, স্মোকিং এবং মদ্যপান, এই 2টা জিনিসই কিন্তু একদম মানে মেরুদণ্ডের জন্য শত্রু, বিশেষ করে ডিস্কের জন্য। আমরা এই যে ডিস্কগুলো যদি আমরা ভালো রাখতে চাই, এই ডিস্কগুলো, তাহলে আমরা এক্সারসাইজ তো একটা আছে, লাইফ হ্যাবিটের মধ্যে আমরা স্মোক করব না এবং আমরা বেশি তৈলাক্ত খাবার, মদ্যপান এগুলো করব না। মাছ জাতীয় খাবার আমাদের বেশি প্রিফারেবল হবে। রেগুলার এক্সারসাইজ এবং গরুর দুধ, সানলাইট খুব ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে আমরা যে বসার স্টাইলটা খুব ইম্পর্টেন্ট। আমি বসবো হলে যে আমি আর্মি কায়দায় লর্ডের মতো আমি বসবো। আমার যদি লং টাইম চেয়ারে বসে থাকতে হয়, পিছনে আমরা একটা কুশন দিয়ে বসবো। আমি যদি বিছানাটা যে ব্যবহার করবো একদম যা যে উঁচু নিচু বিছানাটা হবে খুব শক্তও না নরমও না, কিন্তু বিছানাটা হবে একদম সমান। এ একটা জিনিস। আরেকটা আমরা যারা লং টাইম আমরা কাজ করি, একই পজিশনে আমরা বসে থাকবো না। তখন যারা ডেস্ক জব করে, ব্যাংকে চাকরি করে, আমি ধরেন 1 ঘন্টা বসলাম, 1.5 ঘন্টা, 5 মিনিটের জন্য আমি একটু ব্রেক নেব। যারা ধরেন লং টাইম লং স্ট্যান্ডিং কাজ করে, তাদের একই পজিশনে আমরা লম্বা টাইম আমরা কাজ করতে মানা করি। আরেকটা হলো যে সামনে ঝুঁকে কাজ করা, ভারী জিনিস তোলা, এগুলো খুব ইম্পর্টেন্ট। যাদের ওয়েট বেশি, ওয়েটটাকে অবশ্যই রিডিউস করতে হবে। হাঁটাহাঁটির ক্ষেত্রে প্রত্যেক দিন না হোক, সপ্তাহে অন্তত 4 দিন 5 দিন আমাদের 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা উচিত। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মেরুদণ্ড ভালো থাকবে। যেমন যে অনেকে বালিশ, অনেক উঁচু বালিশ, আবার অনেক নিচু বালিশ, এটা কোনোটাই মানে গ্রহণযোগ্য না। আপনি দেখেন এই যে ঘাড়ের পিছনটা যদি আপনি সাইড থেকে দেখেন, এটা কিন্তু একটু লর্ডোসিস। তাহলে এই লর্ডোসিস মেনটেন করার জন্য খুব উঁচু বালিশও না, খুব নিচু বালিশও না, নরম সফট টাইপের আপনি 2টা বা 1টা বালিশ ব্যবহার করলে এটা আপনি মেনটেন হবে। যে কারণের জন্য কোমরটাও ঠিক তাই। যদি আপনার ধরেন এই যে লর্ডোটিক কার্ভেচার মেনটেন করার জন্য, এইটা মেনটেন করার জন্য যদি আপনার অনেক নিচু হয়ে যায়, তাহলে তো এই লর্ডোসিস মেনটেন হবে না। সুতরাং বিছানাটা হবে সমান, খুব শক্তও না। আবার যখন আপনি বিছানা ছাড়বেন, যখন আপনি শুয়েছেন এরকম, এভাবে কখন উঠবেন না, যে কোনো একটা বাম অথবা ডান দিকে কাত হয়ে উঠেন, তাহলে আপনার মেরুদণ্ড ভালো থাকবে। অনেক সুন্দর করে স্যার মানে খুব সহজে আমাদের দর্শকদের জন্য বুঝালেন। আজকে আমাদের এই আলোচনা থেকে আমরা মানে যদি মোদ্দা কথায় বলি, তাহলে মেরুদণ্ডের হেলথ ভালো রাখার জন্য কিন্তু আমাদের সার্বিক যে হাড়, তার স্বাস্থ্য বিষয়ক খেয়াল রাখতে হবে। আমাদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে ক্যালসিয়াম আছে, সূর্যের আলোতে যেন থাকতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্যার বললেন, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যেটা হচ্ছে গিয়ে যে ঠিকমতো বসা, চলাফেরা, আমাদের ভারী জিনিস তোলার ক্ষেত্রে সচেতন থাকা, আমাদের প্রত্যেকটা মানে কাজের ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে, উইথ দ্য কনসার্ন যে আমার মেরুদণ্ডটা যেন ভালো থাকে। কারণ মেরুদণ্ডটা আমার এই হাত পা, আমার প্রত্যেকটা মুভমেন্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যদি মেরুদণ্ডটাকে সুস্থ না রাখতে পারি, তাহলে কিন্তু আমার চলাফেরা, সবসময় ব্যথা নিয়ে চলা, সেটা কিন্তু আমার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো মেরুদণ্ডের ক্ষেত্রেও যদি আমি মেরুদণ্ডের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য সচেতন থাকতে পারি, তাহলে আমার মেরুদণ্ডের যে রোগ হতে পারে সেটা থেকে নিজেকে এবং আমার শরীরকে সুস্থ রাখতে পারবো। ধন্যবাদ।